এইটা করতে 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 চূড়ান্ত তালিকা যদি তৈরি হতে বেশ কিছুটা সময় লেগে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই প্রক্রিয়াটা শেষ না হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট রুল হবে। প্রশাসনের ভেতরে হ্যামার করতে হবে, আঘাত করতে হবে, প্রশাসনটাকে একবার অচল করে দিতে হবে। আজকে 40% দিয়ে বকেয়া, অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% দিয়ে পাচ্ছে, সেখানে আমরা মাত্র 18%। আপনি ভাবতে পারছেন 1 এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী 4% দিয়ে ছুড়ে দিয়েছেন, যখন 1 জানুয়ারি থেকে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরো 2% দিয়ে পাবেন। এই অপমানজনক পরিস্থিতি থেকে উদ্ধারের এবং একমাত্র রাস্তা আন্দোলন। আগামী 2 তারিখ 2রা মার্চ আমরা ওয়েলিংটনে বিভিন্ন সংগঠন, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট মুভমেন্ট ফোরাম, তার নেতৃত্বে আমরা আগামী 2 তারিখে 2রা মার্চ ওয়েলিংটন থেকে ওই রানী রাসমণি রোড অব্দি আমরা পদযাত্রা করছি। রানী রাসমণি রোডে সভা হবে এবং তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করব। দেখুন, সোজা কথাটা সোজাভাবে বলা ভালো। এই সরকার রাজপথে আন্দোলন, অবস্থান, অনশন এইসব কোনো বিষয়কে গুরুত্ব দেন না। কারণ আপনি দেখেছেন চাকরি প্রার্থীরা তারা বছরের পর বছর ওখানে ধর্ণা অবস্থান করেছেন, সরকার তাদের সঙ্গে একদিন আলোচনাতেও বসেন। কাজেই সরকারি প্রশাসনের ভেতরে হ্যামার করতে হবে, আঘাত করতে হবে, প্রশাসনটাকে একবার অচল করে দিতে হবে। আপনি খেয়াল করবেন, বাম আমলে আমরা 22টা কর্মচারী সংগঠন, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার সংগঠন আমরা তৈরি করেছিলাম যৌথ সংগ্রামী মঞ্চ। সেই যৌথ সংগ্রামী মঞ্চ 2002 সালের 27শে সেপ্টেম্বর ঐতিহাসিক কলম ধর্মঘট হয়েছিল। 2006-এর 29শে আগস্ট মহাকরণে গণ অবস্থান হয়েছিল, যাকে আনন্দবাজারের মতো কাগজ রিপোর্ট করেছিলেন যে এটা হচ্ছে মহাকরণের নতুন অলিন্দ যুদ্ধ। বিনয় বাদল দীনেশের সেই অলিন্দ যুদ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। 2009-এর 4 জানুয়ারি মহাকরণে ধর্মঘট ডেকেছিলাম। 2009-এর 22শে জানুয়ারি সারা রাজ্যে ধর্মঘট ডেকেছিলাম এবং ঐতিহাসিক সফল হয়েছিল সে ধর্মঘট, যার ফলে বাম সরকার 6 মাসের মধ্যে 5ম রাজ্য বেতন কমিশন বসিয়ে তার রায় কার্যকর করেছিলেন। কিন্তু বাম সরকারের সঙ্গে এই সরকারের একটা তফাৎ রয়েছে। বাম সরকার প্রশাসনের ভিতরে, মহাকরণের অভ্যন্তরে, প্রশাসনের প্রাণকেন্দ্র, প্রশাসনের হেডকোয়ার্টার, বিভিন্ন জেলা সদরে, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের আন্দোলন করার সুযোগটা দিয়েছেন, একটা গণতান্ত্রিক স্পেস দিয়েছেন, যেটা একটা গণতান্ত্রিক সরকার করে। এই সরকার আমাদের প্রশাসনের ভেতরে ঢুকতেই দিচ্ছেন না, সেইটাকে ভাঙতে হবে। প্রশাসনের ভেতরে সেই পূর্বতন বাম সরকারের আমলে আমরা যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে ঠিক যেভাবে আন্দোলন করেছিলাম, যতদিন আমরা এটা করতে পারছি ততদিন পর্যন্ত সরকারকে নতি স্বীকার করানো যাবে না। আমরা সেই চেষ্টাটা করছি এবং আগামী দিনে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন এই সরকারকে বাধ্য করবে এই তান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে। আমি কর্মচারী হিসাবে গর্বিত, পেনশনার হিসাবে গর্বিত। দীর্ঘ 37 বছর চাকরি করেছি। এই যে আমাদের অপমান, কুকুরের মতো কখনো সম্মান, কখনো দয়ার দান, মহার্ঘভাবে কর্মচারীদের অধিকার এই যে প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের যে জয়ের কারিগর যারা লড়াই করেছেন, কুদ্দুস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপাল বিশ্বাস, তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। যে এসআর পরিস্থিতি, তাতে রাজ্য সরকার ঘিটে দেমা লুটে পুটে খায়, এই নীতি নিয়ে চলেছে। তার কেন কথা বলছি, তার কারণ হচ্ছে তারা এমন ভাবে এই কাজটি করিয়েছেন নির্বাচন কমিশনকে দিয়ে, তার নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তা রাজ্য সরকারি কর্মচারীদের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে অল্প সংখ্যক নোটিশ, তারপরে বিরাট সংখ্যক নোটিশ। সেই নোটিশ দেওয়ার ফলে তার হিয়ারিং কনক্লুড হবে। আলটিমেট যারা আধিকারিক ছিলেন তারা কনক্লুড করতে পারলেন না, বিচারক নিয়োগ হলো। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছে আরো 80 দিন লাগবে, 80 দিন, আরো 80 দিন। এবার সেটা যদি হয়, এরা বললো যে না, সঠিক সময়ে করতে তোমাদের বাইরের রাজ্য থেকে বিচারক নিতে হবে। বাইরের রাজ্য থেকে বিচারক নিয়োগ হলে সেই বিচারক কি বাংলা ভাষা বুঝবেন? বাংলা জানা বিচারক খুঁজতে হবে। এবার এইটা করতে 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 চূড়ান্ত তালিকা যদি তৈরি হতে বেশ কিছুটা সময় লেগে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই প্রক্রিয়াটা শেষ না হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট রুল হবে।
প্রেসিডেন্ট রুল হলেই তা বলার সুযোগ পেয়ে যাবে, আমরা তো দিতাম, আমাদের সরকার নেই, প্রেসিডেন্ট রুল রাষ্ট্রপতি দেবেন। এই একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন নিজের ঘাট থেকে বোঝা নামানোর জন্য, কিন্তু নিজের ঘাট থেকে বোঝা রাখবে না। সরকার একটা কন্টিনিউয়াস পদ্ধতি, সেখানে মুখ্য সচিব রয়েছেন, অর্থ সচিব রয়েছে। মুখ্য সচিব আর অর্থ সচিব তারা পার্টি জুড়ে প্রসিডিংস, তাদের তারা রেসপন্সিবল এই কাজের জন্য। তারা যদি কোনোভাবে এই রায় যদি না মানতে পারেন, তারা জেলে যাবে। কারণ খুব পরিষ্কার, তাদের কন্টেম্প প্রসিডিংস ফেস করতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করবে আদালত যে তোমরা কেন এখনো পর্যন্ত এই রায়টির মান্যতা দাওনি, উইল ডিসেবল করেছো। তাহলে তারা রেসপন্সিবল থাকবেন, অন্য কেউ না। আপনারা যে কন্টেম্প একটা মামলা করছেন, সেটা শুনানি কি এর মধ্যে শীঘ্র, খুব শীঘ্র আমরা চেষ্টা করছি, এই সপ্তাহ না সামনের সপ্তাহ যতটা শীঘ্র সম্ভব এই কন্টেন্ট মামলা শুনানি হোক এবং 25% এরিয়া দিয়ে আমরা পেয়ে যাই। আর ওই যে 4 সদস্যের যে কমিটি করেছিল, সেটা হচ্ছে 4 সদস্যের কমিটি হচ্ছে, বাকি 75% টোটাল পরিমাণ কতগুলো বাকি ইনস্টলমেন্টে এইগুলো দেওয়া হবে সেগুলো ঠিক করবে। না সেই আপনারা তো নিজেরাও, আমি যা শুনলাম যে আপনি এবং কনফেডারেশনের 2 নেতা মলয়দা এবং শ্যামলদাকে নিয়ে আপনি বসে এই কোন স্ল্যাবে কে কিরকম পাবে সেটাও তো ঠিক করেছেন, ওটা যদি একটু একদম সেটা আমরা দেখবো, কমিটি কি করছে। আপনারা তো নিজেরা করতে সেটা যে আমাদের কাজ, কমিটিকে ধরিয়ে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই, কারণ আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি মাথায় রয়েছেন, মানে কর্মচারীদের মধ্য থেকে তো এই প্রশ্ন আসছে একদম যে কোন স্তরে আমরা কত টাকা এরিয়া দিয়ে পেতে পারি। তাহলে এই প্রশ্ন যখন আসছে, কর্মচারীদের মনে প্রশ্ন আছে কত টাকা, এবং সকলে যে সমান ক্যালকুলেশন করতে পারেন তা না। আমরা এটা নিশ্চিত